এই গল্পে ব্ল্যাক ম্যাজিক ও তন্ত্র সাধনার উল্লেখ আছে। টিম কোয়েটজেল ফিল্মস কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিককে সমর্থন করে না। ওয়েলকাম টু কোয়েটজেল ফিল্মস। কোয়েটজেল ফিল্মস প্রেজেন্টস অরিজিনাল অডিও বুক সিরিজ। আজ শুনবেন কুহক। গল্পের ভাবনায় সৈমী ব্যানার্জি, রচনায় সৈমী ব্যানার্জি ও শ্রীমতী নন্দিতা মুখার্জি, গল্প পাঠে শক্তি। শুরু হচ্ছে কুহক। আচ্ছা, আপনি কি পিনাকি বাবু? একটা বিলাসবহুল ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো স্বপ্নীল। হ্যাঁ, কি ব্যাপার বলুন। পিনাকি বাবুর পরনে নীল রঙের ফতুয়া ও সাদা পায়জামা, গায়ের রং শ্যামলা, মাথার ঘন কালো চুল সুন্দর করে পেতে আঁচড়ানো, কয়েকটা পাকাও বটে। এই বয়সেও তিনি তার চেহারা বেশ ভালোই ধরে রেখেছেন, আর তার সাথে বেশ লম্বা। তার গলায় রয়েছে কিছু তাবিজ, আর বাঁ হাতের মধ্যমা আঙুলে একটি পলা বাঁধানো লাল রঙের আংটি। স্বপ্নীলের বাবার চেয়ে সে বয়সে একটু বড়। ওই আমার বাবা অসীম চ্যাটার্জি আপনাকে ওই ফ্ল্যাটের ব্যাপারে ফোন করেছিলেন। ওহো, আসুন। অসীমবাবু আমাকে বলেছেন আপনি ওনার ছেলে স্বপ্নীল চ্যাটার্জি তো? আগে হ্যাঁ। অন্যদিকে স্বপ্নীল 18-19 বছরের একটি জোয়ান ছেলে, পরনে শার্ট ও প্যান্ট। মাথার চুল তেলে চপচপ করলেও বেশ সুন্দর করে আঁচড়ানো, গায়ের রং চাপা, চেহারাটাও ছিপছিপে। কিন্তু তার মুখে একটি মিষ্টি হাসি আছে। তার বাঁ হাতে একটা ঘড়ি, তার পিঠে একটা ব্যাগ, আর হাতে একটা বড় ব্যাগ। আসুন, ফ্ল্যাট এমনি রেডি আছে। স্বপ্নীল হুগলি জেলার গোঘাটের ছেলে। সম্প্রতি ক্লাস 12 পাশ করে বিবিএ পড়তে এসেছে কলকাতায়। সে এর আগে মাত্র দুবারই কলকাতায় এসছে, তাও তার বাবা মায়ের সাথে। কলকাতার রাস্তাঘাট তার কাছে অজানা বললেই চলে। তার বাবা অসীম চ্যাটার্জি কিছু বছর আগে কলকাতায় একটা শাড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তার কর্মজীবনে তিনি বেশ কিছু টাকা সঞ্চয় করেছিলেন। সে টাকা নিয়ে তিনি তার গ্রামে ফিরে যান এবং সেখানে গিয়ে তিনি তার নিজের ব্যবসা শুরু করেন। পরবর্তীকালে মহামারীর জন্য তার ব্যবসায় মন্দা আসে। খুবই অভাবে তাদের দিন কাটতে লাগে। তার মধ্যে স্বপ্নীলের মা 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে যান। সে এখন পুরোপুরি শয্যাশায়ী। অসীমবাবুর কলকাতার লোকেদের সাথে খুব একটা আলাপ পরিচয় নেই, তাই ছেলের জন্য একটা বাসস্থান খুঁজতে তার বেশ বেগ পেতে হয়েছিল। অবশেষে খুবই সস্তায় নর্থ কলকাতার মানিকতলায় একটি 1 BHK ফ্ল্যাট সে তার ছেলের জন্য খুঁজে দিয়েছেন। এই নিন আপনার রুম। কি পছন্দ হয়েছে তো? স্বপ্নীল তার জিনিসপত্র নিয়ে ভেতরে ঢুকল। ফ্ল্যাটটা ছোট হলেও মন্দ নয়। ফার্স্ট ফ্লোর, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, সাউথ ফেসিং ব্যালকনি, আর তার সাথে পুরো ফার্নিচার দিয়ে সাজানো। একা থাকার জন্য বেশ ভালো। কিন্তু ঘরটায় একটা সোঁধা গন্ধ আর খুবই অপরিষ্কার, এই যা। সবই ঠিক আছে, কিন্তু এত অপরিষ্কার কেন? আগে কেউ থাকতো না ফ্ল্যাটে? হ্যাঁ, থাকতো তো, কিন্তু বেশি দিন কেউ এ ফ্ল্যাটে থাকেনি। কেন? সেসব এখন থাকবো। এই নিন চাবি। আর কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন, কেমন? আমি গ্রাউন্ড ফ্লোরেই থাকি। এই বলে পিনাকিবাবু চলে গেলেন। স্বপ্নীল দরজা বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, উফ, এত বড় ফ্ল্যাট আমাকে একাই পরিষ্কার করতে হবে। না, আগে বাবাকে জানিয়ে দিই। হ্যালো বাবা। কিরে, ঠিক মতো পৌঁছে গেছিস তো? দেখা হয়েছিল পিনাকি বাবুর সঙ্গে? হ্যাঁ বাবা, পৌঁছে গেছি, আর ওনার সঙ্গে দেখা হয়েছে। তুমি মাকে জানিয়ে দিও, আর তোমরা কিন্তু সাবধানে থেকো। বাকি তোমাকে রাত্রিবেলা ফোন করে জানাচ্ছি। কয়েকদিন স্বপ্নীলের বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল কোনো রকমে। ঘরটাকে সে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। তার কলেজও শুরু হয়ে গেছে। সে সকালবেলা কলেজের জন্য রওনা দেয় এবং ফেরে সেই সন্ধেবেলা।
কলকাতার আবহাওয়া একটু অন্যরকমই লাগছে স্বপ্নিলের কাছে। এখানকার পরিবেশ, হাওয়া বাতাস, খাবার দাবার আর সবথেকে বড় কথা এখানকার মানুষজন অনেকটাই আলাদা। কিন্তু তাকে যে এই শহরেই আগামী 3 বছর কাটাতে হবে। স্বপ্নিল গ্রামের ছেলে, সব কিছু মানিয়ে নিতে পারলেও তার এই ফ্ল্যাটটা একটু অন্যরকমই লাগে। তার খালি মনে হয় এই ফ্ল্যাটে বুঝি কিছু একটা অলৌকিক শক্তি আছে। কখনো কখনো তার এটাও মনে হয় যে তার সাথে আরও কেউ একজন এই ফ্ল্যাটে থাকে। একদিন রাত্রিবেলা স্বপ্নিল খাওয়া দাওয়া শেষ করে তার কলেজের একটি অ্যাসাইনমেন্ট করতে বসেছে। পাখার হাওয়ায় বইয়ের পাতা ওলটপালট করছে। এদিকে অ্যাসাইনমেন্ট করতে করতে স্বপ্নিল বইয়ের ওপরেই ঘুমিয়ে পড়েছে। কে? রান্নাঘর থেকে আওয়াজ এলো না? সে আস্তে আস্তে গিয়ে রান্নাঘরের লাইটটা জ্বালাতেই দেখল মেঝেতে একটা থালা পড়ে আছে। সে থালাটা তুলে যথাস্থানে রেখে রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিল। মনে মনে ভাবল, বাবা, এত জোরে হাওয়া দিল যে শোয়ানো ডিশটাও মাটিতে পড়ে গেল। সে রান্নাঘরের আলোটা নিভিয়ে আবার শোবার ঘরে ফিরে এসে ভাবল, ধুর, অ্যাসাইনমেন্ট করতে এখন কারোর ভালো লাগে? কিন্তু স্যার তো কালই এটা চেয়েছেন। এত রাতে কে মন্ত্র পড়ছে? সেটা কোথা থেকে আসছে আর কিসেরই বা মন্ত্র সে সেটা বুঝতে পারল না। কিন্তু তখন তার চোখে এতই ঘুম যে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে হঠাৎ দরজায় কলিং বেল বাজলো। স্বপ্নিল দরজা খুলতেই দেখলো পিনাকি বাবু এসেছেন। কি সব কিছু ঠিকঠাক আছে? কোনো অসুবিধে নেই তো? হ্যাঁ, এমনি তো সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি? আচ্ছা, রাত্রিবেলা এখানে কিসব আওয়াজ আসে, কোথা থেকে আসে? আসলে পিছন দিকে একটা মসজিদ আছে, ওখানেই নামাজ পড়ার সময় একটা আওয়াজ আসে। কথাটা স্বপ্নিলের একটু অবাক লাগলো। পেছন দিকে কিছুটা দূরে একটা মসজিদ আছে বটে, কিন্তু সে ভালো মতোই জানে যে রাত 8টার পর কোনো মসজিদেই নামাজ পড়া হয় না। তার মনে একটা প্রশ্ন জাগলো, পিনাকি বাবু হঠাৎ মিথ্যে কথা বললেন কেন? যাকগে। কলেজে দেরি হচ্ছে দেখে সে আর কথা বাড়ালো না। সেদিন রাত্রিবেলা বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। স্বপ্নিলের বৃষ্টি বড় পছন্দের। তার মনে পড়ছিল ছোটবেলার সেই দিনগুলোর কথা, যখন সে বর্ষাকালে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যেত। সেই কাদা মেখে লুটোপুটি করে খেলার মজাই আলাদা ছিল। সে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে এইসব ভাবছে। উফ, আবার কি ভাঙলো? যাই। স্বপ্নিল ছুটে ঘরে গিয়ে দেখে টেবিল থেকে তার মা বাবার ছবিটা মেঝেতে পড়ে আছে। ছবিটা তো ছিল টেবিলের ভেতর দিকে, প্রায় দেওয়ালের সামনে। হাওয়া যতই জোরে দিক না কেন সেটা তো পড়ে যাওয়ার কথা নয়। সে ছবিটা তুলে দেখলো ওপরের কাঁচটা ভেঙে গেছে। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। সে প্রায় রোজই তার ঘরে অলৌকিক কিছু না কিছু ঘটনার সম্মুখীন হতে লাগলো। একদিন স্বপ্নিল কলেজ থেকে ফিরে দেখলো পিনাকি বাবু ওর ঘরে তালা দিচ্ছেন। এ কি, আপনি এখানে কি করছেন? স্বপ্নিলকে দেখে পিনাকি বাবু একটু থতমত খেয়ে বলল, মানে আসলে তোমার ঘরটা এত ড্যাম ছিল, তাই আমি ভাবলাম একটু কিছু লোক দেখে ঘরটা দেখিয়ে নিই। তুমি তো ছিলে না, তাই ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকেছিলাম, কিছু যেন মনে করো না। স্বপ্নিলের কথাটা ঠিক মনে লাগলো না। সে তো ওই পথ দিয়েই আসছিল, কিন্তু কই কাউকে তো বেরোতে দেখলো না সে। ও না না, ঠিক আছে। তা আজ তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? আজ বেশি ক্লাস ছিল না, তাই তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তা বলছি শোনো না, আজ রাতে আর রান্না বান্না করতে হবে না, তুমি বরং আমার সাথেই খেয়ে নিও। আমি একা মানুষ, একজন সঙ্গী পেলে বেশ ভালোই লাগে। একটু গল্প গুজবও হবে, আর তোমার সাথে তেমন দেখা সাক্ষাৎও হয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু কটা নাগাদ যাই বলুন তো? এসো ওই সন্ধ্যের দিক করে। আচ্ছা,
তাই যাব না হয়। সেদিন সন্ধেবেলা স্বপ্নিল কথা মতো পিনাকিবাবুর ঘরে যায়। এই নাও, আমার বানানো এই চিড়ের পোলাওটা খাও, আর খেয়ে বলো তো কেমন হয়েছে। স্বপ্নিল এক চামচ খেয়েই বলল, বাহ, বেশ ভালো হয়েছে তো। আপনি তো বেশ ভালো রান্না বান্না করতে পারেন, সত্যিই ভালো হয়েছে। কি যে বলো। আচ্ছা বলছি, আমার একটু সন্ধেবেলা ওই মদ্যপানের নেশা আছে। তোমার সামনে খেলে কোনো অসুবিধা নেই তো? চাইলে তুমিও খেতে পারো। আগে আগে না, আমি আমি না ঠিক এসব খাই না। তবে তবে আপনি চাইলে খেতে পারেন। না, তুমি আমার থেকে বয়সে প্রায় অনেকই ছোট। যাক, আজ নাই বা খেলাম। তা বলো, বাড়িতে সবাই কেমন আছে? খুব একটা ভালো নয়, মায়ের তো ওইরকম অবস্থা। আর বাবা কোনো মতে আমার আর বোনের পড়াশোনা চালাচ্ছেন, আর তার সাথে ওনার নিজের ব্যবসা। অসীমবাবুকে আমি অনেক দিন ধরেই চিনি। দু একদিন কলকাতায় থাকার সময় দু একবার ওনার দোকানেও গেছি। তারপরেই জানতে পারি যে উনি গ্রামে ফিরে গেছেন এবং সেখানে নাকি উনি ওনার ব্যবসাও শুরু করেছেন। হ্যাঁ, কিন্তু এই মহামারীর পর ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়। হুম, এই রে, গল্প করতে করতে অনেকটা রাত যে হয়ে গেল। তোমার জন্য একটু রুটি আর মাংস বানিয়েছি, কিন্তু বেশি কিছু করতে পারিনি। না না, রাতে এর থেকে ভালো খাবার আর কি হয়। পিনাকিবাবুর রান্না তার খুবই ভালো লাগে। এ যেন এক অন্যরকম স্বাদ। স্বপ্নিল এর আগে এরকম রান্না কোনো দিন খায়নি। কি দিয়ে রান্না করেন বলুন তো, এত সুস্বাদু? হ্যাঁ, সেরকম কিছু না, এ অতি সাধারণ। খাওয়া দাওয়া শেষ করে স্বপ্নিল বলল, এবার তাহলে উঠি, অনেক রাত হলো, কাল আবার কলেজ আছে। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে এরকম এসো কেমন? একা থাকি তো, কেউ এলে ভালো লাগে। হ্যাঁ নিশ্চয়ই, আপনিও আসবেন। হয়তো আমি আপনার মতো এত ভালো রান্না করতে পারবো না, কিন্তু তাও। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আচ্ছা, আমি আসি তাহলে। হ্যাঁ। কি হলো, কলটা তো বন্ধ করে গেছিলাম। সে কলটা বন্ধ করে ভালো করে দেখে নিল কলের প্যাঁচটা কেটে গেছে কিনা। বর্ষাকাল হওয়ার দরুন বাইরে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আজও সেটার ব্যতিক্রম হলো না। মাঝরাত থেকে স্বপ্নিলের শরীর খারাপ হতে শুরু করলো। সে দৌড়ে গিয়ে বেসিনে গিয়ে বমি করলো। বমির সাথে কালো কালো কি যেন একটা বেরোলো। বমির মধ্যে এগুলো কি? তখনও তার কানে ভেসে আসছে সেই মন্ত্রের আওয়াজ। চোখে মুখে জল দিয়ে আয়নায় তাকাতেই সে দেখল একটা ছায়ামূর্তি যেন তার পেছন দিয়ে চলে গেল। কোনোভাবে সে ধরে ধরে খাটের কাছে এসে সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। পরের দিন সকালে স্বপ্নিলের জ্ঞান ফিরল একটা ফোন কলে। তার বাবা তাকে ফোন করেছে। সে কোনো রকমে উঠে ফোনটা ধরল। হ্যালো হ্যালো। কিরে, দুদিন ধরে ফোন নেই, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে, ওই কলেজের একটু চাপ পড়ে গেছিল আর কি। আচ্ছা শোনো না, আমি তোমাকে বেরিয়ে ফোন করছি, হ্যাঁ, নাহলে না দেরি হয়ে যাবে। হুম। আচ্ছা ঠিক আছে, তুই তৈরি হয়ে নে। স্বপ্নিল ফোনটা রেখে ভাবল রাতে সে আয়নায় কি দেখল। যা দেখল সেটা কি সত্যি নাকি তার কল্পনা মাত্র। সে অনেকক্ষণ খাটের ওপরই বসে রইল। তারপর সে তৈরি হয়ে কলেজের জন্য বেরোতে গিয়ে দেখল একতলায় পিনাকিবাবু দাঁড়িয়ে আছেন। তাকে দেখেই তিনি বললেন, কি কাল রাতে কোনো অসুবিধা হয়নি তো? খাবার দাবার সব ঠিক ছিল তো? না না, ওই অসুবিধে কেন হবে, ওই একটু অ্যাসিডিটি হয়ে গেছিল আর কি। আচ্ছা, আমার আগে কি এই ফ্ল্যাটে কেউ থাকতো? সে অনেকেই থেকেছে, অত নাম ধাম তো মনে নেই। না, এমনি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, আমি তাহলে বেরোলাম। সেদিন সন্ধেবেলা বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো।
আগের দিন রাত্রে যেটা আয়নায় দেখলাম সেটা কি সত্যি নাকি আমার ভ্রম? এই সব ৭-৫ ভাবতে ভাবতে আর সারাদিনের ক্লান্তিতে স্বপ্নিল ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে টেবিলে পড়তে বসেছে। যাই একটু চা করে আনি। উঠতে গিয়ে তার হাত লেগে পেন স্ট্যান্ডটা মাটিতে পড়ে যায়। সে মাটি থেকে পেনগুলো তুলতে গিয়ে দেখে দুটো পেন টেবিলের তলায় গড়িয়ে ঢুকে গেছে। বার করতে গেলে টেবিল সরাতে হবে। সে টেবিল সরাতেই একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়ল। দেওয়ালের একদম তলায় কি যেন একটা চিহ্ন আঁকা। সে কিছুক্ষণ সেই চিহ্নটির দিকে তাকিয়ে রইল। এটা কিসের চিহ্ন? স্বপ্নিল টেবিলটা সরিয়ে দিয়ে আবার জায়গা মতন রেখে দিল। পরের দিন কলেজ থেকে ফিরে সে ঘরে ঢুকে দেখে তার ঘর পুরো লণ্ডভণ্ড হয়ে আছে। একদিকে মাটিতে বিছানার চাদর পড়ে আছে, তো ঘরের আরেক কোণায় তোশক। পড়ার বইগুলো ছত্রাকার হয়ে পড়ে আছে। আলমারির দরজাটাও খোলা, আর জামা কাপড়গুলো সারা ঘরে ছড়িয়ে আছে। এমনকি রান্নাঘরের মেঝেতেও বাসনগুলো গড়াগড়ি খাচ্ছে। এ কি অবস্থা আমার ঘরে? চোর টোর ঢুকেছিল নাকি? কিছু না পেয়ে কি ঘর লণ্ডভণ্ড করে দিয়েছে? কিন্তু ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। পিনাকি বাবু আসছি। ঘরের চারিদিকে চোখ বোলাতেই তার নজর পড়ল খাটের ওপর। যেখানে তোশক পাতা থাকে সেখানে সে দেখল টেবিলের পেছনের দেওয়ালের মতোই ঠিক একই চিহ্ন আঁকা। হ্যাঁ বলো, এ কি করেছে ঘরের অবস্থা? সেটাই তো আমার প্রশ্ন আপনাকে। আমাকে কেন? আমি কি করেছি? কেন কি ঘরের ডুপ্লিকেট চাবি তো আপনার কাছেই, আর ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। হ্যাঁ, তো তাই বলে তুমি আমাকে সন্দেহ করবে? কেন? আগের দিনও তো আপনি আমার ঘরে লোক ঢুকিয়েছিলেন, এবারেও যে তা করেননি তার কি মানে? তুমি কিন্তু এবার আমায় অপমান করছো। আমাকে তুমি চোর বলছো? না, আমি সেটা বলতে চাইনি, কিন্তু তাহলে আপনিই বলুন এটা কি করে সম্ভব? আমি কি জানি, সব দায় যেন আমার। যেখানে সেখানে জিনিস রাখবে আর যেন সব আমাকেই করতে হবে। রাগে গজগজ করতে করতে পিনাকিবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। কোত্থেকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রোজই কিছু না কিছুটা লেগে রয়েছে। কি দেখেছে বাবা এই ফ্ল্যাটটা নিয়েছিল কে জানে। আমার তো প্রথম দিন থেকে এই ফ্ল্যাটটা কিরকম একটা লাগছিল। কি করে যে এখানে যে লোকজন থাকে আমি এটাই বুঝতে পারছি না। পরশু গ্রামে গিয়ে বাবাকে বলে দেবো যে এইখানে আর থাকা যাবে না। বাবাকে এবার বলে আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। দরজা হাট করে খোলা থাকায় আড়াল থেকে পিনাকিবাবু সবটা শোনেন। ঘর গোছাতে গোছাতে হঠাৎ স্বপ্নিলের নজর পড়ল আলমারির আয়নার দিকে। ও আবারও দেখলো যেন একটা ছায়ামূর্তি সরে গেল। এবার স্বপ্নিলের মনে প্রশ্ন জাগলো, তাহলে ছায়ামূর্তিকে আমায় কিছু বোঝাতে চাইছে? ওই কি এসব করছে আমায় কিছু বোঝানোর জন্য? গ্রামের মাটি জলকাদায় বেড়ে ওঠা স্বপ্নিল সহজে দমে যাওয়ার ছেলে নয়। সারাদিনে ধকল, খিদে আর এইসব উটকো ঝামেলার পর ক্লান্তিতে তার চোখ লেগে আসে। হঠাৎ সেই মন্ত্রের আওয়াজ কানে আসতেই আচমকা তার ঘুম ভেঙে যায়। যতই ক্লান্তি থাকুক না কেন, নিশ্চিন্ত মনে কি এই পরিবেশে ঘুম আসে? স্বপ্নিলের মনে হলো মন্ত্রের আওয়াজটা সম্ভবত একতলা থেকেই আসছে। ও পিনাকিবাবুকে আর একটুকুও বিশ্বাস করতে পারছে না। খুব সন্তর্পণে পা টিপে টিপে দরজা খুলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো স্বপ্নে। মন্ত্রের আওয়াজ আরো জোরালো হচ্ছে। এবার একটু একটু ওর ভয় করছে, গা শিরশির করছে। একতলার ঘরের দরজা ভেজানোই ছিল। সেই ভেজানো দরজার ফাঁক দিয়ে ও যা দেখলো তাতেও রক্ত হিম হয়ে গেল। বিজ্ঞানের ভক্ত চিরকালই ছিল, তাই এইসব ভূত প্রেত তন্ত্রমন্ত্র কোনোদিনই বিশ্বাস করতো না। শুধু বাবা মায়ের ইচ্ছে আর পারিবারিক ব্যবসায় সাহায্য করার জন্যই বিবিএ পড়া। ও কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি এইসব ভয়ঙ্কর জিনিস ওকে চোখের সামনে দেখতে হবে। পিনাকিবাবু রক্তবর্ণের বস্ত্র পরে, তার সামনে বিরাট একটা তান্ত্রিক চিহ্ন আঁকা, যেগুলো স্বপ্নিলের ঘরের চিহ্নগুলোর সাথে হুবহু মিলে যাচ্ছে। নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না স্বপ্নিল। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে।
ঘরের মধ্যে চোখ ঘোরাতেই ও আরও চমকে উঠল। একটা কঙ্কালকে সামনে কাঠের গায়ে হেলান দিয়ে বসানো। এরম কঙ্কাল ও ওর সায়েন্স পড়া বন্ধুদের কাছে দেখেছিল অনেকবার, তাই সহজেই বুঝতে পারে যে এটা কোনো মহিলার কঙ্কাল। সামনে বিশাল আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠ চলছে। হে ভগবান, এ কোথায় এসে পড়লাম আমি? কি করে এখান থেকে পালাবো এখন? না 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 না, এখানে আর থাকা যাবে না। এখানে থাকলে আমি পড়ে যাব, আর ওই লোকটা আমার উপস্থিতি জেনে যাবে। স্বপ্নিল যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ফিরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল চুপিসারে। না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না কোনোভাবেই। যে দৃশ্য ও চোখের সামনে দেখলো সেগুলো ও এই জীবনে আর কোনো দিনও ভুলতে পারবে না। ওর এখনও বিশ্বাস হচ্ছে না 2024 সাল, যেখানে আমাদের দেশ চাঁদের স্যাটেলাইট পাঠাচ্ছে, সেখানে কলকাতার মতো মহানগরের বুকে ব্ল্যাক ম্যাজিক তন্ত্র সাধনা এখনও হয়। এই সব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। পিনাকিবাবুকে কিছুই বুঝতে দেওয়া যাবে না যে ও সবটা জেনে গেছে। যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করবে স্বপ্নিল। ও তাড়াতাড়ি করে নিজের ব্যাগপত্তর গুছিয়ে নিল। হঠাৎ দরজায় কলিং বেল। কে? আমি পিনাকি বাবু। ও কি কিছু আন্দাজ করেছে? যাকগে, আমি তো পালাবো আজ। দেখো বাবা, কালকের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। তুমি আমায় ভুল বুঝো না। সত্যি আমারই তো অন্যায়। আমারই সাবধানে তোমার চাবি জিনিসপত্র দেখে রাখা উচিত ছিল। যতই হোক, অসীমবাবু তো বারবার আমায় বলেছিলেন তোমার খেয়াল রাখতে। আর হবে না বাবা, দেখো এবার থেকে আমি সাবধান হব যাতে কেউ তোমার কোনো ক্ষতি না করতে পারে। হঠাৎ এত সুর বদল কেন লোকটার? মনে মনে বলল স্বপ্নিল। ওইদিকে পিনাকিবাবুর চোখ পড়েছে ওর গোছানো ব্যাগের দিকে। এ কি বাবা, তুমি ব্যাগপত্র গুছিয়ে কোথায় চললে? কাকু, আমি না একবার বাড়ি যাব। বাবা ফোন করেছিলেন। মায়ের শরীরটা না তেমন ভালো নয়, মানে আমার না গেলেই নয় আর কি। এই দেখো, তুমি আমার উপর রাগ করেই চলে যাচ্ছ। না কাকু, আমি আপনাকে কালই বলতাম, কিন্তু কালকের ওই ঘটনার পর কালে গলে আপনাকে আর বলা হয়নি। তাহলে বাবা, তুমি আমার ওখানে দুপুরে দুটি ভাত খেয়ে যাও, আমার ভালো লাগবে। আচ্ছা কাকু, আমি যাব। এই বলে পিনাকিবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। এতক্ষণ কি ঘটল কিছুই স্বপ্নিলের বোধগম্য হলো না। এটাই কি সেই কাল রাতের ভয়ঙ্কর পিনাকিবাবু, নাকি এটাও তার একটা চাল? এই ভাবতে ভাবতে ও তৈরি হয়ে নিল কোনো রকমে এক ফাঁকে বেরিয়ে যাবে। না না, কাল রাতে ও যা দেখেছে তারপর ও আর এখানে জলগ্রহণও করবে না। স্বপ্নিল চুপি সারে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ দেখলো সামনে পিনাকিবাবু দাঁড়িয়ে। ও ভাবতেও পারেনি পিনাকিবাবু ওকে খাওয়াবে বলে তককে তককে অপেক্ষা করবে। স্বপ্নিলকে জোর করে ঘরের ভেতর নিয়ে গিয়ে পিনাকিবাবু খাবার টেবিলে বসালো। এই দেখো, আজ কিন্তু অন্য মাংস রান্না করেছি। আগের দিনেরটা তোমার ভালো লেগেছিল না? দেখো তো আজকেরটা কেমন। স্বপ্নিলকে এক প্রকার জোর করলো পিনাকিবাবু, কিন্তু মাংসটায় বেশ একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে, তাই বিনা প্রতিবাদে খেয়ে নিল স্বপ্নিল। খাবার পরেই একটা তন্দ্রা আসতে থাকে স্বপ্নিলের চোখে। আবার তার শরীরে একটা অদ্ভুত অস্থিরতা শুরু হলো। সে অনুভব করতে লাগলো তার হাত পা অবশ হয়ে আসছে, শরীরে যেন বিদ্যুৎ ছুটে যাচ্ছে। ঘরটা তার চারদিকে গোল গোল করে ঘুরছে। তার চোখের সামনে জিনিসগুলো কেমন যেন একটা আবছা হয়ে আসতে শুরু করলো। জ্ঞান ফেরার পর চোখ খুলতেই স্বপ্নিল অনুভব করলো তার সারা গা হাত পায়ে বিষের মতো ব্যথা। কিছু বোঝার আগেই ও দেখে যে ওকে বেঁধে রেখেছে ওই শয়তান পিনাকিটা। অদ্ভুত একটা রক্তবর্ণের পোশাক পরে আছে পিনাকি। তার মাথায় লাল রঙের তিলক, গলায় আর হাতে কিছু মাদুলি বা তাবিজ। হাতে একটা পুতুলের মতো জিনিস নিয়ে অনর্গল কিছু মন্ত্র বলে চলেছে। তার সামনে যজ্ঞের মতো আগুন জ্বলছে, আর সেটার চারিদিকে ছাই, সিঁদুর, মোমবাতি আর কিছু লাল সুতো দিয়ে গোল করে একটা চিহ্ন আঁকা। স্বপ্নিল দেখে বুঝতে পারল এখানে অশরীরী সাধনা চলছে। এ কি, এ তো সেই তন্ত্র সাধনার জায়গাটা। প্রচণ্ড ভয় পেয়ে যায় স্বপ্নিল, আর পালাবার পথ নেই। মা গো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে মা। আর কোনোদিন দেখতে পাবো কিনা
তা জানি না বাবা গো। স্বপ্নিলের সব কথা মনে পড়তে লাগলো। তার পিনাকি বাবুর সাথে প্রথম দেখা, তার সাথে খাওয়া, তার নিজের মা বাবা বোন সবার কথা মনে পড়তে লাগলো। সে প্রাণপণ চেষ্টা করলো বাঁধনটা খোলার, কিন্তু সে ব্যর্থ হলো। সামনে ভয়ঙ্কর পিনাকি পিশাচের মতো হাসছে। হঠাৎ পিনাকি ওই পুতুলটার থেকে সিঁদুর নিয়ে স্বপ্নিলের মাথায় লাগিয়ে দিল, আর তার হাতের নিচে একটা পাত্র রেখে তার হাতের তালুটা একটা ছুরি দিয়ে কেটে নিল। স্বপ্নিলের হাত থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো। কি ভেবেছিলি তুই আমার ফাঁকি দিয়ে পালাবি? আমি কালই তোকে এখানে দেখে নিয়েছিলাম, আর তখনই আটকানোর ফন্দি করি। তুই হলি আমার সাধনার সম্পূর্ণ করার শেষ বস্তু। তুই যে আমার ব্রাহ্মণ সন্তান, তোকে নর বলে দিলে আমার সাধনা সম্পূর্ণ হবে। স্বপ্নিলের মনে হলো কিছু তো একটা তাকে করতেই হবে, এখান থেকে তাকে কোনো না কোনোভাবে বেরোতেই হবে। পিনাকি রক্তের পাত্রটা নিয়ে গিয়ে সেই পুতুলের ওপর ঢেলে দিল। অদ্ভুতভাবে পুরো রক্তটা সেই পুতুলটা যেন শুষে নিল। স্বপ্নিল যেন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, তার সারা শরীর অবশ হতে শুরু করেছে, যেন সেই একটা পুতুল। পিনাকি একটা ছুঁচ দিয়ে সেই পুতুলের মুখ সেলাই করে দিচ্ছে, আর তার সাথে সাথে স্বপ্নিলও নিজের কথা বলার ক্ষমতা হারাচ্ছে। সে চিৎকার করতে চাইলেও চিৎকার করতে পারছে না। সে মাথা নাড়িয়ে পিনাকিকে এসব করতে বারণ করছে। পিনাকি ছুরি দিয়ে পুতুলের গায়ে আঘাত করতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে স্বপ্নিলেরও শরীর ক্ষত বিক্ষত হতে লাগলো। তার চোখ মুখ ঠিকরে বেরিয়ে আসছে কান্নায় আর যন্ত্রণায়। শেষমেশ পুতুলের গলা কেটে দিল পিনাকি। শুনছিলেন কুহক, গল্পের ভাবনায় সৈমী ব্যানার্জি, রচনায় সৈমী ব্যানার্জি ও শ্রীমতী নন্দিতা মুখার্জি, গল্প পাঠে শক্তিক, স্বপ্নিলের চরিত্রে রোহিত দত্ত, পিনাকি বাবুর চরিত্রে শ্রী শঙ্কর বন্দ্যোপাধ্যায়, অসীম চ্যাটার্জির চরিত্রে শ্রী বিজয় কুমার বাসু, সাউন্ড ডিজাইনিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক শক্তিক দে, পোস্টার ডিজাইনিং ও পরিচালনায় সৈমী ব্যানার্জি এবং সূত্রধর সোহেল। আমরা আবারও ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।